ভোররাত থেকে ঢাকায় বৃষ্টি, বিভিন্ন সড়কে জমেছে পানি, ভোগান্তিতে অফিসগামীরা। আসতে পারি না, অনেক সময় দেরি হয়ে গেছে, পরে গাড়িতে নাইমা হাইটে এসেছি। রাস্তাতে অনেক পানি, অফিসে অনেক দেরি হয়েছে। আশুলিয়ায় ভ্যানের লাশের স্তূপ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কাফি গ্রেফতার। শাহজালাল বিমানবন্দর দিয়ে চেষ্টা করছিলেন পালিয়ে যাবার। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হয় মুমতাহিনা ও আয়েশা। গণ আন্দোলনে আহতদের তালিকা করার দাবি ভুক্তভোগীদের। যে মুহূর্তে আমার মাথায় এসেছে যে জিনিসটা গুলি হয়েছে, তখনই আমি বলছিলাম যে গুলি লেগেছে। তখনও দেখছি যে খালামণি আয়েশার পায়ের বাধা, ওড়না বাঁধার চেষ্টা করছে। মানসিকভাবে মানে কি অবস্থাতে ছিল মানে ব্যাখ্যা করার অবকাশ ব্যাখ্যা করতে পারতেছি না। যারা আসলে নিহিত, যারা আসলে নিখোঁজ, তাদের জন্য একটা অবশ্যই তালিকা করা হোক। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীতে ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে, এর ফলে অলিগলি, নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। ভোরবেলা থেকেই ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর 10, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, 27 সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল ও স্কুল এবং বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে যায় সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন গণপরিবহন। এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল। বিশ্বরোড থেকে শুরু হয়েছে একবারে পুরো মোয়াখালী পর্যন্ত, এটা পুরো যান। বাসে দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা বিশ্বরোডের এই জায়গায়। এই মাছরাঙ্গা ওই পাশে থেমে গেছে, অনেক জ্যাম। রাজধানীতে সড়কের কি অবস্থা এবং মানুষজন যেই ভোগান্তিতে পড়েছেন সেই চিত্রই জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আপনি এই মুহূর্তে বনানী এলাকায় আছেন। অফিস আওয়ার যেহেতু শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষজনের ভোগান্তি কেমন দেখছেন? পানি জমে গেছে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। দেখুন, পানি জমে যাওয়ার কারণেই কিন্তু ভোগান্তিটা বেড়েছে, যার কারণে আজকের দিনে আসলে কেউই সঠিক সময় অফিসে পৌঁছতে পারেনি। একেবারে সকাল থেকেই আমি বিভিন্ন রাস্তায় ঘুরেছি আসলে, এবং প্রত্যেকটি রাস্তাতেই যেটি হচ্ছে যে যেই পরিস্থিতি আপনি দেখছেন, যে সবচেয়ে বড় রাস্তা বলা যায় ঢাকার মধ্যে, যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এবং এটি বনানী কবরস্থানের ঠিক পাশের সড়কটি। পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে আসলে অনেকগুলো গাড়ি এই পানির মধ্যে কিন্তু বিকল হয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি অনেকগুলো ব্যক্তিগত গাড়ি, বড় কিছু বাস রয়েছে, অনেকগুলো মোটরসাইকেল দেখেছি, সেগুলো এই পানিতে আটকে কিন্তু সেগুলো রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে। যার ফলে কিন্তু এই যে স্বাভাবিক যেই গাড়ির যে গতি, সেটি তো অবশ্যই কমে গিয়েছে, যার ফলে সঠিক সময় আজকে কেউই কিন্তু অফিসে পৌঁছতে পারেনি। যার কারণে ভোগান্তির যে বিষয়টি সেটি কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। যদিও সকালে বৃষ্টি বেশ স্বস্তির বৃষ্টিই ছিল, আবহাওয়া কিংবা তাপমাত্রা গতকালকে যে পরিমাণ গরম ছিল সেই জায়গা থেকে আজকে সকালটা বেশ অনেকখানি ঠান্ডা, কিন্তু এই বৃষ্টিপাতের ফলে কিংবা এই জলাবদ্ধতার ফলে এখন যে অফিস যাওয়ার সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকখানি আসলে বেড়ে গিয়েছে। ট্রাফিক পুলিশ রাস্তায় যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণের কিংবা যান চলাচলের স্বাভাবিক যেই গতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে পানিতে আসলে গাড়ি আটকে যাওয়ার ফলে কিংবা গতি কমে যাওয়ার ফলে বেশ কিছু জায়গাতে এরই মধ্যে আসলে যানজট তৈরি হয়েছে। বিশেষ করে প্রগতি সরণির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আমরা যেমনটি আসার পথে দেখেছি যে একেবারে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত সবগুলো গাড়ি একদম থেমে রয়েছে, কোনোভাবেই সেখান থেকে গাড়ি এগোনোর মতো কোনো পরিস্থিতি নেই। আর এর ছাড়াও বড় যে রাস্তাগুলো রয়েছে সবগুলোতেই একই অবস্থা, অর্থাৎ এই ঢাকার যে অবস্থা সেটি হচ্ছে জল নিষ্কাশনের পর্যাপ্ত রকমের ব্যবস্থা না থাকার ফলে এই যে ভোগান্তি মানুষের, সেটি কিন্তু বেশ পুরনো একটি গল্প, এবং সেই গল্প কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তার মধ্যে বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই পানি যত দ্রুত নেমে যাবে কিংবা যখন নেমে যাবে তখনই কিনা মানুষ কেবলমাত্র এই স্বস্তিটুকু পাবে। বৃষ্টি শুনছিলাম। ধন্যবাদ তাজনুর।
2 দিন পর খুলছে ঢাকা মেডিকেলের আউটডোর সেবা। আমরা আরও বিস্তারিত জানবো এই বিষয়ে। সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, আউটডোর সেবা একেবারে পুরোদমে শুরু হয়েছে কিনা, সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। বৃষ্টির চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কিন্তু চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনে গিয়েছিলেন। তারপর স্বাস্থ্য উপদেষ্টা এসে তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের কথা শোনেন এবং সে অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করেন। হামলাকারীদের একজনকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে। গতকাল চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন তাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ সেগুলো দৃশ্যমান যে পদক্ষেপগুলো তারা এর মধ্যে পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং এ কারণে আজকে সকাল 8টা থেকে তারা অফিস করা শুরু করেছেন। 8টা থেকে তাদের শুরুতে অবস্থান কর্মসূচি ছিল এবং সকাল 10টা থেকে তারা এই আউটডোরে তারা আবার স্বাভাবিকভাবে রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছেন। যদিও আমি এখন আছি জরুরি বিভাগে, এই বিভাগটি আমরা দেখছিলাম এবং চিকিৎসকরা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন, রোগীরাও আসছেন এবং হাসপাতালের ভেতরে বাইরে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। আমি এমনকি হাসপাতালের ভেতরে যেখানে জরুরি বিভাগের ওটি রয়েছে সেখানেও কিন্তু বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন এবং ভেতরের যে কেবিনগুলো রয়েছে কেবিনগুলোর সামনেও যেখানে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন সেখানেও সেনাবাহিনী এবং বিজিবির পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন। আমরা যদি একটু দেখাই যে হাসপাতালের জরুরি গেটের সামনেও কিন্তু বিজিবি সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন, এখানে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। হাসপাতালের মূল ফটকের সামনে এপিসি সহ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজটি করছেন এবং চিকিৎসকদের আশ্বস্ত করছেন নিরাপত্তার বিষয়ে। এবং একটু আগে আমি দেখছিলাম সেনাবাহিনীর একজন কর্মকর্তা তিনি তার টহল দল নিয়ে হাসপাতালের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসকদের নিরাপত্তাহীনতা অনুভব না করেন তারা, এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সব ধরনের নিরাপত্তা তাদেরকে সরবরাহ করা হবে এবং এই হাসপাতালে রোগী এবং চিকিৎসকদের মধ্যে যে সম্পর্কটি থাকা দরকার সেটি আসলে নিশ্চিত করার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। রোগীদের মধ্যেও যে আগের কয়েকদিন যে আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম সেটিও এর মধ্যে বেশ খানিকটা কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসকরা তাদের কাজে ফিরেছেন এবং সব বিভাগগুলোতে তাদের এই কার্যক্রম চলছে। আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগে তারা এই সেবাটি তারা দেবেন এবং এই সেবাতে যেহেতু ঢাকা মেডিকেল কলেজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহৎ সরকারি হাসপাতাল, দেশের আপামর জনগণ কিন্তু এই হাসপাতালটিতেই চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ কারণে এই হাসপাতালের পুরোকালীন সময়টিতে চিকিৎসা সেবা অব্যাহত রাখা খুবই জরুরি এবং সেটি নিশ্চিত করার জন্য আসলে সব ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সেটি আসলে রোগীদের চাওয়া ছিল এবং খুব স্বাভাবিক চিকিৎসকদেরও সেই চাওয়াটিই ছিল। দৃষ্টি দেখছিলাম আমরাও। ধন্যবাদ শাকিল। সাভারের আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 29তম বিসিএস এর কর্মকর্তা কাফি সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের ছাত্র জনতার উপর পুলিশের হামলার ঘটনায় নেতৃত্বে ছিলেন। 5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস ঢাকা সহ সারা দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এদিনের ভিডিওতে দেখা যায় নৃশংস খণ্ডচিত্র। কাঠের ভ্যানে কয়েক স্তর মরদেহ, তার উপর গুলিবিদ্ধ আরও একজনকে ধানের বস্তার মতো ছুটছেন দুজন। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। জানা যায় ঢাকার অদূরে আশুলিয়া থানায় প্রধান ফটকের সামনে সড়কে ঘটেছে এ বর্বর ঘটনা। সেদিন ভ্যানে মোট আন্দোলনরত ছাত্র জনতার 6টি মরদেহ তোলা হয়। শনিবার বিকেল পর্যন্ত পরিচয় পাওয়া গেছে 4 জনের। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। এই গুলিতে 6 জনে মারে এবং ভ্যান দিয়ে লাশ নিয়ে এসে এখানে পেট্রোল দিয়ে জ্বালাই দেয় আর কি। তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা, বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি।
বর্বর এই হত্যাকাণ্ডে সাভারে কর্মরত ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে নেওয়া হয় ডিবি অফিসে। জানা গেছে ২৯তম বিসিএস এর কর্মকর্তা কাফি সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের ছাত্র জনতার ওপর পুলিশের হামলার ঘটনায় নেতৃত্বে ছিলেন। সে সকল হামলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৭৫ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫০ শতাধিক। উল্লেখ্য, আশুলিয়ায় ভ্যানের ওপর মরদেহের স্তূপের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেছিলেন, ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। জারিন অর্নি, যমুনা নিউজ। মোহাম্মদপুরের নিজ ঘরেই ছিলেন 2 বোন মুমতাহিনা আর আয়েশা। 19 জুলাই হেলিকপ্টার থেকে করা গুলি এসে 2 বোনকেই বিদ্ধ করে। মুমতাহিনা নাজের পায়ে করা হয়েছে কয়েকটি অপারেশন, কিন্তু চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হতে তার অনেক সময় লাগবে। তাদের পরিবারের চাওয়া আহতদের তালিকা হোক, সবাই জানুক আন্দোলনে কত মানুষের কত ত্যাগ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন তানফির মোর্শেদ। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর। আশেপাশে শুধু সাউন্ড গ্রেনেড, বিস্ফোরণ আর গুলির শব্দ। মাথার উপর হেলিকপ্টার, সেখান থেকেও হচ্ছিল গুলি। বসিলায় ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের বাসার 9 তলায় শোবার ঘরে দাঁড়িয়ে খালার সাথে কথা বলার সময় হঠাৎ একটি গুলি এসে লাগে মুমতাহিনার পায়ে। একই গুলিতে আহত হন খালাতো বোন আয়েশা। হঠাৎ করে আমি পড়ে গিয়েছিলাম, আমার বোনও সাথে সাথে পড়ে গিয়েছিল। যেই মুহূর্তে আমার মাথায় এসেছে যে জিনিসটা গুলি হয়েছে, তখনই আমি বলছিলাম যে গুলি লেগেছে। তখনও দেখছি যে খালামণি আয়েশার পায়ের বাধা, ওড়না বাঁধার চেষ্টা করছে। তখন আমি বলছিলাম যে খালামণি, এই ঘরে থেকে এই কাজটা করা উচিত হবে না, চলেন দ্রুত আমরা অন্য ঘরে যাই। গুলিটি মুমতাহিনার ডান পায়ে আঁচড় কেটে বাম পায়ে হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। তারপর পাশে দাঁড়ানো খালাতো বোন আয়েশার পায়ে গিয়ে লাগে। এই একটি গুলি মুমতাহিনার বাম পায়ের হাঁটুর হাড় কয়েক টুকরো করে দেয় আর আয়েশার ডান পায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙে দেয়। আরো সময় নেওয়া হলো, প্রতিবেশীরা আসলো, ডাক্তাররা পর্যবেক্ষণ করলেন, এই পা ছুঁয়ে এই পা ভেদ করে চলে গিয়েছে, তারপর আবার ওর পায়ে বিঁধে রয়েছে। একটা গুলিতেই আর কি আমরা 2 জন আহত হয়েছি। 25 দিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন 11 আগস্ট, কিন্তু এখনো কারো সহায়তা ছাড়া নিজে উঠতে বা বসতে পারেন না। বিছানাতেই কাটছে তার দিন রাত। 1.5 মাস একটানা বিছানায় রয়ে গেলাম আমি। সবাইকে দেখলাম আর মনে হলো সবাই তো সবার মতন চলছে, কেবল আমি বিছানায় বন্দি। ট্রমায় কাটছে আয়েশার দিন, এখনো বারান্দায় যেতে ভয় পায় সে। আমি একটু শকড ছিলাম আর একটু খুশি ছিলাম যে আমার পায়ে থেকে আর বুলেট নাই, আমি একটু সুস্থ হয়ে যেতে পারবো। কিন্তু আমি আর শকড ছিলাম আর রাগও ছিলাম যে আমার পায়ে কেন বুলেট ঢুকছে। একটু বড় ছিল বুলেট, আর গোল্ডেন ব্রাউন কালার ছিল। সেদিনের বিভৎস স্মৃতিগুলো ভুলতে পারছে না মুমতাহিনার মা। গুলি লাগার পরে 2 মেয়েকে হাসপাতালে নেওয়া ছিল এক অন্য যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স পাইতেছিলাম না, ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে কি অবস্থাতে ছিল ব্যাখ্যা করার অবকাশ ব্যাখ্যা করতে পারতেছি না। অ্যাম্বুলেন্স পাওয়ার পরে মনে হলো যে অনেক কিছু পাইছি, এখন একটা কিছু হয়তো হবে। সে তো বারান্দাতে ছিল না, সে বেডরুমে ছিল। তার একটা গুলিতে 2টা বোন, আর যদি আর ওই 2 বোন না থাকতো, আমার বোন নামাজ পড়তেছিল, ওর মাথার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যেত। আমি তো সেই দৃশ্যগুলো ভুলতে পারি না। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার এইচএসসির পরীক্ষার্থী মুমতাহিনা নাজ ও একই স্কুলের ধানমন্ডি শাখার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মহসিনা আফনান আয়েশা। তাদের মায়েরা চান তালিকা হোক আন্দোলনে আহতদের, তারা যেন পায় রাষ্ট্রের সেবা। যারা আসলে গুলিবিদ্ধ, যারা আসলে নিহত, যারা আসলে নিখোঁজ, তাদের জন্য একটা অবশ্যই তালিকা করা হোক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে, মানুষের দুর্ভোগ কমেনি। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। লক্ষ্মীপুরেও খুব ধীর গতিতে বানের জল নামছে। 5 উপজেলার মানুষ এখনো পানিবন্দী। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। চরম ভোগান্তিতে 10 লাখ মানুষ। ফেনীতে এখনো ডুবে আছে সদর, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। 28 জনের প্রাণ গেছে এবং পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল, এমনটি বলছেন দুর্গতরা। এদিকে নোয়াখালীতে এখনও জলমগ্ন 7 উপজেলা, কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগবালাই ছড়াচ্ছে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীরগতিতে বানের জল নামছে, তবে এখনও 11 লাখ মানুষ জলবন্দী, প্রাণ হারিয়েছেন 14 জন। যে এলাকাগুলো থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর বাড়ি মেরামতে ব্যস্ত। পানি নামতেছে না, আস্তে আস্তে ধীরগতিতে যেভাবে আসছে সেভাবে আস্তে আস্তে ধীরগতিতে পানি নামতেছে। পানি আর কত সহ্য করি, আইতে তো আইসান, যাইতে তো বহুত দেরি, বানগুলো কাটি দিতে তো আগে আগে ভালো। পানির কারণে মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা, কেউ পাইতেছে না খানা। এ পর্যায়ে আমরা নোয়াখালীতে যাচ্ছি। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন। সবুজ, নিমজ্জিত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? জলবন্দী যে পরিস্থিতি, তার কোনো উন্নতি হলো কিনা? বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালীর সেনবাগ উপজেলা। নোয়াখালীর যে কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি জলমগ্ন বা বন্যা কবলিত তার মধ্যে এটি একটি। এটি আসলে খুব কাছাকাছি। তো এখানে আমার পিছনে আমি যে সড়কটি আছে এখনও আমি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই হাঁটু পরিমাণ পানি, এবং এখানকার যে মানুষজন রয়েছেন বা বাসিন্দা আছে তারা যেটি বলছেন যে আসলে এখানে কোমর সমান পানি ছিল। তো আসলে খুব পানি ধীর গতিতে কমছে, এবং আমি জানার চেষ্টা করব যে এখনও কি পরিমাণ পানি আছে আপনার ঘরে বা বাড়িতে। আমার ঘরে এখন মোটামুটি পানি একটু কমছে, কিন্তু পানি ওই জলের এখনো পানি, কিন্তু আমরা বহু কষ্টে ঘর থেকে বাইরে দিতে পারতেছি না, বহুত কষ্ট। আচ্ছা, এই পানি যে কমছে খুব ধীর গতিতে, কিন্তু কেন পানি ধীর গতিতে কমছে বা নামতে পারছে না সেটি আমরা আসলে দেখেছি। বিভিন্ন খালের যে পানি নামার যে পথ, সেগুলো আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তো কেন পানি নামছে না, কি মনে হয়? আসলে পানিগুলো নামতেছে না, মানে আগের যে সরকার ছিল এদের ইয়েগুলা খালগুলা দখল করি বাড়িঘর করে ফেলছে, মানে এই জন্য রাস্তা খালগুলো ক্লিয়ার নাই, এই জন্য পানিগুলো নামতেছে না। বৃষ্টি, আপনি আসলে শুনতে পেলেন যে আসলে খুব ধীর গতিতে পানি নামছে, এবং নোয়াখালীর যে ধীর গতিতে নামার কারণে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি আসলে দীর্ঘায়িত হচ্ছে। এবং এখানে অনেক জায়গায়, বিশেষ করে আমি এখন যেটিতে রয়েছি সেনবাগ পৌর এলাকা রয়েছে, এবং সেনবাগ পৌর এলাকার বাইরে যে গ্রামীণ যে গ্রামগুলো রয়েছে সেখানে আসলে যাওয়া যাচ্ছে না, ওখানে আরও বেশি পানি রয়েছে, বা এখনও যে কিছু পরিবার বা কিছু মানুষ আসলে বাড়িঘরে রয়েছে তারা আসলে বাধ্য হয়ে বাড়িতে থাকতে হচ্ছে, কেননা আসলে তারা কোনো উঁচু জায়গায় বা কোথাও যাওয়ার আসলে জায়গা পাননি। আপনার ঘরে কতটুকু পানি, কি অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ আসলে যেটি বলছে যে দীর্ঘদিন ধরে পানি বন্দী হওয়ার কারণে বা জলাবদ্ধতার কারণে এখানে পানিগুলো মারাত্মক আকারে দূষিত হয়ে গিয়েছে, এবং আসলে পানিবাহিত রোগ বা ডায়রিয়া যে প্রকোপ আকার দেখা দিয়েছে। এখন এখানকার মানুষজন বলছে যে দ্রুত আসলে এই পানি যদি নামানোর ব্যবস্থা করা না হয়, বা যে জায়গাগুলোতে আসলে বাঁধ রয়েছে বা অবৈধ স্থাপনা রয়েছে, যার যে ময়লার স্তূপ জমে রয়েছে খালগুলো, সেগুলো অপসারণ না করা হলে আসলে এখানকার যে মানুষের যে দুর্ভোগ বা জলমগ্ন অবস্থা সেটি আসলে দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখানকার মানুষ সেটা নিয়ে আসলে সেটাই আমরা শুনছিলাম। ধন্যবাদ সবুজ। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে কক্সবাজারে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর সব মৎস্য অবতরণ ঘাট। তবে ভরা মৌসুমেও বিরূপ আবহাওয়ার কারণে মাছ ধরায় প্রভাব পড়ছে, এমনটি বলছেন ট্রলার মালিক ও জেলেরা। সরবরাহ বাড়লেও দাম এখনও চড়া। ভোর হলেই বঙ্গোপসাগর থেকে ইলিশ ভর্তি ট্রলার এসে ভিড়ে কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়াছড়া ফিশারি ঘাটে। এরপর সেখান থেকে আসে মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রতি ট্রলারে মিলছে 1 থেকে 1,500 ইলিশ। মৌসুমের শুরুতে টানা বৃষ্টি এবং সাগরে লবণাক্ততা কমায় ইলিশ ধরা পড়ার পরিমাণ কিছুটা কম বলছেন ট্রলার মালিক ও জেলেরা। আমরা আজকে 1 সপ্তাহে আইছি, মাছ 700 পাইছি। 700 গত বছর তো অনেক দাম আরো বেশি ছিল, যেটা 1,20,000, 2,20,000, 1,80,000 স্বাভাবিক আছে রেটটা। 3টে ট্রলার সাগর গেছে আমার। এই ট্রলার একটা বাজে 200 মাছ, একটা বাজে 150 মাছ, আবার কিছু কিছু ট্রলারে 1,000, 1,200 এরকম করে মাছ আছে।
এসব ইলিশ প্রক্রিয়াজাতকরণের পর সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা। ঢাকা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর, সোয়ারিঘাট, কারুমবাজার বিভিন্ন স্থানে আমাদের মাছ যায়। মজুত করার পর হচ্ছে প্রক্রিয়াজাত করে আমরা ঢাকায় সাপ্লাই করবো। এখান থেকে যাইলে 10,000 টাকার উপরে চলে যায়। সরকার পরিবর্তনের পর চাঁদাবাজিটা কমছে, পুলিশ লোকের কমছে। পাইকারিতে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ 1500 টাকা, 800 গ্রাম থেকে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। আখাউড়া, সিলেট ও কুমিল্লা স্থলবন্দর দিয়ে চোরাই পথে ভারতে ইলিশ পাচার বন্ধ হলে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। 800 টাকার মাছ 1100 টাকা, গেল তো বেচল 1400 টাকা, 800 টাকার মাছ এবছর বেচছে 1100 টাকা। যদি বাইরে মাছ যায় আমদানি রপ্তানি করলে কিছু আরো বাড়বে। চোরাই পথে আপনার প্রচুর মাছ ল্যান্ডফুড দিয়ে আপনার বাইরে পাচার হচ্ছে। ল্যান্ডফুড যদি সজাগ থাকে বাংলাদেশের মানুষ মানে ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটা চলে আসবে। কক্সবাজারে এই কেন্দ্রে গেল 1 মাসে মাছ আহরণের পরিমাণ 710 টন, এর মধ্যে 200 টনেরও বেশি ইলিশ। আশা করছি এবছর ইনশাল্লাহ ভালো হবে আর কি, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, পানিটাও একটু বেশি মিষ্টি হবে, সাগরের লবণাক্ততা কমলে মাছের পরিমাণও ইনশাল্লাহ আরও বাড়বে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে গেলে কফিনে করে ফেরত পাঠানো হবে একের পর এক জিম্মিকে, এমন হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় যখন ইসরায়েলে তোলপাড় পড়ছে, তখন বিবৃতি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেড। মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, যুদ্ধবিরতি না করে সামরিক চাপ বাড়িয়ে জিম্মি উদ্ধারে সফল হবে না তেল আবিব। বলেছেন, বন্দীদের জীবিত নাকি মৃত চায় তা বেছে নিতে হবে ইসরায়েলিদের। ইহুদি সেনাদের অভিযান অব্যাহত থাকলে জিম্মিদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে হামাস যোদ্ধাদের, এমন কথাও জানান হামাস মুখপাত্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যবহৃত একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ডমিনিকান রিপাবলিক থেকে আটক করা হয় ফ্যালকন 900EX এয়ারক্রাফট, পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অভিযোগ, মার্কিন রপ্তানি আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে $1,30,00,000 ক্রয় করা হয়েছে বিমানটি, এবং ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় সোমবার ডমিনিকান রিপাবলিকের লা ইজাবেলা এয়ারপোর্ট থেকে উড়ে যায় এয়ারক্রাফটটি। 2022 সালের শেষ দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবেই ক্রয় করা হয় এটি। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে।